এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। কদম্ব তমালো রঙ্গে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী। রঙ্গের উজাঞ্চলে কালো যমুনার জলে, লাজে রাঙা হলো ময়ূর ময়ূরী। আমরা দোল ফিরিয়ে এসছি, আমরা দোল থেকে সবে সবে মুখ ফিরিয়ে এসছি। এই একটি দিন হলো এহেন ফাগের উৎসব, চতুর্দিকে বসন্তের উৎসব। সব থেকে ভালো বর্ণনা কে দিতে পারেন সাহিত্যিক ছাড়া, তাই না? অন্যদিকে একদিকে যেমন প্রকৃতি মেতেছে বসন্তে, ভীষণভাবে আমাদের দুঃখের ঘটনা একটা আমাদেরকে মনে প্রাণে জর্জরিত করে রেখেছে। ঠিক এই সময়ে চলছে একটা বিশ্বযুদ্ধের প্রায় একটা আবহাওয়া, এবং সেখানে ভীষণভাবে রক্তক্ষয় চলছে, যা আমাদের কাছে অবশ্যই কাম্য নয়। এই দুই রকমের ফাগের খেলা, একদিকে রঙের খেলা, একদিকে রক্তের হোলি খেলা, ডায়ে বায়ে নিয়ে আজকে আমরা বসেছি। কিছুটা ভারাক্রান্ত মন নিয়ে, কিছুটা সাহিত্যে থাকব সেই সৃজনধর্মী মন নিয়ে। শুধু দর্শকবৃন্দ, প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় থাকব আমি, আপনাদের চিরঞ্জীব ঘোষ। আর আমি জানি এই মুহূর্তে আপনারা উদ্গ্রীব হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নেওয়ার জন্য। আজকে আমাদের মধ্যে যিনি এসেছেন তিনি এক অদ্ভুত মানুষ। এই জন্য আমি বলবো, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন, ফার্মাসিস্ট নিয়ে এগুলেন, অথচ নিরলস সাহিত্য চর্চায় মন দিলেন, যেখানে সাহিত্য, কাব্য, ফার্মাসিস্ট অ্যান্ড আমাদের বিজ্ঞান সব কিছুকে একটি ককটেল বানিয়ে তিনি তার জীবনের সুধাপাত্রকে ভর্তি করে নিলেন। এহেন গুণী মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। বর্ধমানের সাহিত্য জগতের অতি পরিচিত মুখ। আপনাদের সাথে আসুন পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন আজকে সাহিত্যিক অরুণ কোনার মহাশয়। আমরা হৃদয়ের অত্যন্ত উষ্ণতার সাথে তাকে আজকে আহ্বান জানাই। দাদা নমস্কার জানাই আপনাকে। এই স্টুডিও ফ্লোরে এসে আপনার আজকে কেমন লাগছে? দু কথা দর্শক বন্ধুকে। খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে, এবং স্বপ্নের আমার দর্শকরা আছেন, ওনাদের সঙ্গে খুবই ভালো লাগছে আমার। রঙিন আকাশ, রঙিন বাতাস, রঙিন পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়ার রঙিন আবি খেলব হোলি দিল হাত। বসন্তে সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, এবং আমার সঞ্চালককে এবং আমার সংস্থাকে প্রণাম জানিয়ে আমার বসন্ত অভিনন্দন জানাচ্ছি। আলোচনা পর্বে ঢোকার আগে আমরা আজকে প্রথম থেকে তার সৃজনে থাকব, চেষ্টা করব যতগুলো সম্ভব আমরা তাদের কবিতা আমরা শুনব। তো আমরা প্রথম চলে আসি আজকে প্রথম কবিতায়। ওই যে বলছিলাম দুই রকম হোলির কথা, সেই আবহে লেখা একটা কবিতা আমাকে উনি বলছিলেন। অপূর্ব সুন্দর একটা নান্দনিক কবিতা, শুনুন, আমরা শুনে নিই সেই কবিতা। আমার কবিতার পটভূমি হচ্ছে বিশ্বজননী ফাগুনের তিথিতে তার নিকট আত্মীয়দের অর্থাৎ রিলেটিভদের এই ধরাতে অর্থাৎ তার দেশেতে আসতে বারণ করছে। কারণ
এখন পলাশার প্রকৃতির রঙে রং মিলিয়ে উনি সুসজ্জিত হচ্ছেন না, মানুষের তাজা রক্ত, খুনের রক্ত নিয়ে সুসজ্জিত হচ্ছে। সেই নিয়ে আমার কবিতা ফাগুন হুলির রক্তদহন। আমার দেশে আসিস না রে এই ঘোর ফাগুনের বেলায়, পলাশ এখানে হাসে না রে, মেতেছে সে রক্তে রঙের খেলায়। রক্ত হেতায় ঝরছে পথে মানুষ মারার রণে, সেই রক্তেই মেতেছে পলাশ গহন বনের কোণে। রক্ত নেশায় মাতল হেতায় বিশ্ব বরণ্য যারা, শান্তির নামে নামাবলি পড়েছে আজই তারা। হোলি খেলার শখ জেগেছে আবির দিয়ে নয়, তাজা প্রাণের রক্ত নিয়ে শহর উজাড় হয়। আমার দেশে আসিস না রে, শব্দ মিসাইল শুনবি কানে, ফাগুনের আজ এসেছে জোয়ার, তাজা রক্তে ভরা গাঙে। ভালোবাসার ফাগুন আজকে দিয়েছে কবর যারা, রক্তের নেশায় উন্মাদ হয়ে হবেই লক্ষ্যহারা। আসুক ফিরে প্রেমের বসন্ত, মুছিয়ে ক্ষত, শান্তি ফিরুক এই ধরণীতে পলাশ ফুলের মতো, শান্তি ফিরুক এই ধরণীতে আগের পলাশ ফুলের মতো, নব পলাশ ফুলের মতো। ধন্যবাদ। সত্যিই তাই, কবির কলমের এই কামনা সত্য হোক, শাশ্বত হোক। আমরা ফিরে পাই সেই সুস্থ সমাজ যেখানে রক্তপাত নয়, শুধুই মাত্র পলাশ ছড়াবে রক্তের রং। এত সুন্দর একটা বার্তা এবং সমসাময়িক একটা বিষয় যেটা সকলকে ছুঁয়ে যায়, তার উপর উপস্থাপন করলেন আজকের প্রথম কবিতা আমাদের কবি বন্ধু মাননীয় অরুণবাবু। অজস্র ভার তাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমরা সমৃদ্ধ হলাম। আমরা এবার আসি একটু তার সাহিত্য জীবনের আলোচনাতে। দাদা, আপনাকে যে কথাটা প্রথম জানতে চাই, যে সেই প্রথম দিনগুলো যখন আপনি লেখালেখি শুরু করলেন, জানি না সেটা কত বছর আগেকার ঘটনা, আপনাকে একটু নস্টালজিক হয়ে সেই দিনগুলোতে পৌঁছাতে বলছি। সেই সময়টা আপনার কেমন ছিল এবং লেখালেখি আপনার জীবনের সাথে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল, একটু স্মৃতিচারণ করুন। প্রথমে আমি খুব ছোটোবেলাতে ক্লাস 5-6 যখন পড়ি, তখন অনেক কবিতাই লিখতাম ছোট ছোট। কত হারিয়ে গেছে, ঠিক, কত কি মুছে গেছে তা জানা নেই, কিন্তু তারপর আস্তে আস্তে সময়ের আবহে যখন আমি একটা আমার নতুন ব্যবসা শুরু করলাম, সেই ব্যবসাতে শিবরমদা বলে আমাদের এখানকার একজন মুক্ত বাংলার সংস্থার একজন আধায়ক উনি আছেন, উনি আমাকে দোকানে জাস্ট অ্যাজ এ কাস্টমার হিসেবে গেলেন, বললেন যে দাদা আপনাকে একটু কিছু কবিতা লিখে দিতে হবে, লিখতে হবে, আমাদের অনুষ্ঠান আছে। সেই 6 বছর আগে, সেই সময় শিবরমদার হাত ধরেই আমি প্রথম কবিতা লিখেছিলাম। তারপর থেকে আমার সূত্রপাত। আচ্ছা, তারপর থেকে আমাদের কল্পনা দি এবং সৌম্য পাল সত্যি সত্যি আমাকে প্রচণ্ড এনকারেজমেন্ট করেন, আচ্ছা, আমাকে এই কবিতাতে লাইনে থাকার জন্য, যাতে লাইন থেকে আমি সরে না যেতে পারি, সাহিত্যের রশিটুকু ধরে যাতে চলতে পারে, তার জন্য একদম দুজনাকে এবং শিবরামদাকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। যে সকল আমাদের পরিচিত মানুষজন তার কাছে উদ্দীপকের কাজ করে চলেছেন, তাদের নামগুলো আমরা পেলাম তার মুখে। অবশ্যই আমাদের এই মুক্ত আবহের স্টুডিও ফ্লোর থেকে তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা অবশ্যই জানালাম। এরপরে আমরা আবারও আসব আমাদের দ্বিতীয় কবিতাতে, কবিকণ্ঠে দ্বিতীয় কবিতা। আজকে আমি প্রথমেই বলেছি যে এমন একজনকে পেয়েছি কবিতার রত্ন আকর নিয়ে বসে আছেন। আমরা আজকে যতটা পারবো কবিতা শুনবো, তার কাছ থেকে নেব আমরা কবিতাগুলো, কাজেই দেরি নয়, আপনারা শুনুন এর পরের কবিতা আমাদের কবি বন্ধু কি উপস্থাপন করছেন। আমার পরের কবিতায়
সভ্যতার ক্রন্দন। ঠিক এই আবহেতে, যুদ্ধের আবহেতে, যেখানে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ভিয়েতনাম, আমেরিকা, ইরান, চারিদিকে যুদ্ধ যেন বেঁধে আছে, সেই আবহে সভ্যতা যেন কাঁদছে, মানবতা শেষ হয়ে যাবে, তোমরা এটাকে থামাও। সেই নিয়ে আমার কবিতা, সভ্যতার ক্রন্দন। ঘ্রাণ নাই পৃথিবী বারুদের শ্বাসে, মানচিত্র আঁকেছে রক্তের আশ্বাসে। যুদ্ধময় পৃথিবী নিঃসঙ্গতা খোঁজে, নিধন মিছিলের প্রাণহীন ত্রাসে। ইতিহাস ফেরে আজ নো কুচিয়ে, সভ্যতা আসে দেখো সভ্যহীন হয়ে। শিশু দুধে মেশানো গান পাউডার আর পাঠ্য বইয়ে সূত্র আজ বোমা বাঁধবার। রাষ্ট্র নেতারা মেলায় হাত শান্তি সভায়, অস্ত্র চুক্তিতে করে সই টেবিলের তলায়। ক্ষুধার্তরা খাদ্যহীন ধ্বংসস্তূপে, আশ্রয়হীন হয়েছে তারা বিজ্ঞান অভিশাপে। ধর্ম আজ ঠেকেছে অধর্মের কুয়াশায়, মানুষ আজ মানহুসহীন রক্তের পিপাসায়। অহংকারীর অহংকার আর ক্ষমতা সিংহাসনে, মানবতা মরে মিশে নেতাদের চরণে। ডি কোম্পানির হাসি মুখ চকচকে আজ, মুনাফার গ্রাফ তাদের ওঠে নামে লাশ। মানবতাহীন কাণ্ড তাদের চোখ বন্ধ, ওই শোনো সভ্যতা করে ধিক্কার। ধ্বংস অনিবার্য তাই করে হাহাকার। যুদ্ধে কারো হবে না জয়, হবে না পরাজয়। জীবনহীন হবে পৃথিবী তাই সভ্যতা করে ভয়। জীবনহীন হবে পৃথিবী তাই সভ্যতা করে ভয়। জীবনহীন হবে পৃথিবী তাই সভ্যতার ক্রন্দন। ধন্যবাদ। আমরা সৃষ্টি চাই, আমরা সৃজন চাই, কিন্তু আমরা কোনো মতেই ধ্বংস চাই না, ঠিক না? এমনই একটা সমাজকে আমরা সামনে দেখতে চাই, এমনই একটি দেশকে আমরা দেখতে চাই। ঠিক এই কামনা থেকেই কোথাও যেন পৃথিবী উল্টো দিকে ঘুরছে, সেটা আমরা সকলে বুঝতে পারছি, এবং তার যন্ত্রণা, তার কুফল আমরা মর্মে মর্মে অনুভব করছি। কাজেই কবির কলম এই হেন দুর্যোগে সোচ্চার হয়ে উঠবে না কেন? আমাদের তো কাজই তাই। কলমের মাধ্যমেও আমরা সমাজ সংস্কারের কাজটা কিছুটা কম করে যেতে পারি না? কিন্তু সেই কাজটি খুব সুচারুভাবে এই কবিতার মাধ্যমে করলেন আমাদের কবিবন্ধু। অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে। পরবর্তী প্রশ্নে আসি। আপনি এই যে লেখার উপাদানগুলো কোথা থেকে পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, কিভাবে আপনাকে ভাবাচ্ছে, একটু যদি আমার কাছে এরম একটি ঘটনা আছে। একজন খুব নামজাদা সাহিত্যিক সাক্ষাৎকারে বসেছিলেন, তো তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি উপাদানগুলো কোথায় পান, উনি তখন বলেন কি যে আমি উদ্দেশ্যহীনভাবে কোথায় যাব জানি না, কিন্তু একটা টিকিট কেটে বাসে চেপে বসি এবং চতুর্দিক দেখতে দেখতে যাই কি না আমার লেখার উপাদান খোঁজার জন্য। এত সুন্দর একটা ব্যাপার আমি আপনার সাথেই মনে হলো শেয়ার করার, এটা একটা জায়গা আমি শেয়ার করলাম। আপনি বলুন এবার যে আপনার উপাদানগুলো আপনি কিভাবে পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন? দেখুন, আমি খবর দেখতে খুব ভালোবাসি। আচ্ছা। বিশেষ করে ইন্টারন্যাশনাল খবরগুলো আমি খুব খুব ভালো করে মন দিয়ে পড়ি এবং খুব দেখতে ভালোবাসি। আচ্ছা। সেইখান থেকে নিজের প্রতিবাদটা কলমের মাধ্যমে আমি প্রস্ফুটিত করি। বাহ, এইটুকুই। সোচ্চার থাকুক আপনার কলম, এইভাবেই আপনার কলম চলতে থাকুক। শুধু দর্শকবৃন্দ, বারবারই আপনারা আমাকে ফোনে এটা জানিয়েছেন যে আপনি চেষ্টা করবেন সাহিত্যিকের, কবির যত সংখ্যক কবিতা তুলে আনার, তাদের কাছ থেকে বার করে আনার। এটা আমরা খুব আগ্রহের সাথে শুনে থাকি। আমরা এবারে আসবো তৃতীয় কবিতায়। আমার কবি বন্ধুকে অনুরোধ করব তৃতীয় কবিতা পাঠের জন্য, স্বরচিত কবিতা সে কবিকণ্ঠে পাঠের জন্য তৈরি হতে। আমাদের কবি বন্ধু তৈরি হতে হতে প্রতিদিনকার যে দরকারি কথাটুকু সেটুকু সেরে নিই আপনাদের সাথে। আপনারা যারা পর্দার ওই পারে আছেন,
যারা নিয়মিত সাহিত্য চর্চা করে থাকেন এবং সাহিত্য চর্চার উপরে আগ্রহ রাখেন এবং এটাও মনে মনে চাইছেন ঠিক এমনই একটি প্ল্যাটফর্মে এসে আমাদের কবি বন্ধুর আসনে বসে আপনার সাহিত্য সৃষ্টি আপনি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। কাজেই দেরি নয়, আপনারা ফোন তুলুন, ফোন করুন 6294345327 এই নাম্বারে। আমি আছি আপনাদের এই প্রতিভা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। নমস্কার। আসুন আমরা পরবর্তী কবিতায় চলে আসি। এই কবিতাটা আমার প্রতিবাদীমূলক লেখা, 75-এর স্বাধীনতা। স্বাধীনতা তোমায় খুঁজছে দেখো 75 বছর ধরে, মা বাপহীন ক্ষুধার জ্বালায় যারা বসে আছে ওই রেল লাইনের ধারে। উদ্ভ্রান্ত ওই কিশোরের দল পায়নি শিক্ষার আলো। স্বাধীনতা তুমি পারুনি দিতে দুমুটো অন্য কারো। স্বাধীনতা তোমায় খুঁজছে দেখো ওই নির্ভীক সাংবাদিক, তোষণ করা যার ন্যায়িক রক্তে লেখার আগুন জ্বালাই চারিদিক। স্বাধীনতা তোমায় খুঁজছে দেখো বৃদ্ধ পিতা মাতা, সব দিয়ে যারা শূন্য আজ বৃদ্ধাশ্রমে গুজেছে মাথা। স্বাধীনতা তোমায় খুঁজছে শিক্ষা, রাস্তায় বসে আছি অশিক্ষা আর শিক্ষা চালায় অর্থ যাদের মূলধন আর পুঁজি। স্বাধীনতা তোমায় বলছে লোকে সংবিধানের শব্দ, 75 বছর পার করেও দেখো সত্য কেমন দগ্ধ। স্বাধীনতা তুমি তো দিয়েছ শুধু হাহাকার রাহাজানি, দুর্বৃত্ততে দিয়েছ বৃত্ত, আর আমাদের দিয়েছ মিথ্যা আশ্বাস আর পানি। স্বাধীনতা তুমি দাওনি চাকরি, করেছ ফাইল বন্দি, মন্ত্রীদের কালো হাতে দেখো তুমি আছো কেমন বন্দি। স্বাধীনতা তুমি দিয়েছ ধর্মান্ধ, ভেঙেছ মন্দির মসজিদ, বিন্ত দেখো খুশে পড়ে গেছে, তবুও মৌলবাদীদের তুমি দাওনি ঠিক। স্বাধীনতা তুমি তো অত্যাচারের লাল রক্তের দাগ, চাবুকের আঘাতে কাল সিটে পড়া কত প্রীতিলতার দেহ ত্যাগ। স্বাধীনতা তুমি তো কষ্টার্জিত ফল, ত্যাগ ও ভালোবাসা এসেছে যখন দাও তুমি এখন ন্যায্য দাবি আর অধিকার। ধন্যবাদ। একটা রক্ত গরম করা কবিতা, যেখানে স্বাধীনতার সুফলের উপরে কঠোর আঘাত হানলেন আমাদের কবিবন্ধু। তার কুঠারের আঘাত নয়, কলমের আঘাত। অপূর্ব লাগলো এবং সত্যিই তাই প্রশ্ন ছড়িয়ে গেল চতুর্দিকে, যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সে স্বাধীনতা কি আমরা পেয়েছি? সত্যিই কি এইটাই স্বাধীনতার সেই রূপ? আমাদের কাছে এই প্রশ্ন উনি রাখলেন, আমাদের কাছে এবং আপনাদের কাছে। শুধু দর্শকবৃন্দ, কত রকমের সুন্দর সুন্দর কবিতা আজকে উনি উপহার দিয়ে চলেছেন, তার সাহিত্যের রত্নের আকর থেকে বার করে আমাদের এই স্টুডিও ফ্লোরে একে একে ছড়িয়ে দিচ্ছেন। তার রত্নের ঝাঁপি থেকে আমরা মুগ্ধ হচ্ছি এবং অবশ্যই সমৃদ্ধ হচ্ছি। আমরা আবারও একটু আলোচনাতে আসব, তারপরে আবার যাব আমাদের সাহিত্যের সেই দরজায় যেখানে উনি খুলে দেবেন তার আবার সৃষ্টির সমস্ত বইগুলি, সমস্ত কাগজগুলি আমাদের কাছে। অরুণবাবু, কিছু সময় মনে হচ্ছে চুপ করে থাকি, এতটাই মুগ্ধতা আসছে আপনার লেখার উপরে, এতটাই মানে আপনার কঠোর লেখনী এবং এত সুন্দরভাবে আপনি আপনার ভাবটাকে প্রকাশ করছেন আপনার কবিতার মাধ্যমে। সত্যিই তো দেখুন, কবিতাগুলো তো আমাদের কাছে একটি সন্তানের মতো, ঠিক না? হ্যাঁ, এবং ভাবটা প্রকাশ করাটাই হচ্ছে কবিতা। হ্যাঁ, আমি একটা জিনিস আপনাকে একটু হাইলাইট করতে চাইছি, যেটা হচ্ছে আপনি শুধু সুলেখক তাই নন, কিন্তু আপনার ভেতরে একটা কবিতাকে ঠিক ঠিক আঙ্গিকে উপস্থাপন করার, অর্থাৎ আমি আবৃত্তি শিল্পের কথাটাতে আসছি, সেটাও কিন্তু বেশ কিছুটা আমি লক্ষ্য করছি। ছোটবেলা থেকে আবৃত্তিটা আমি খুব ভালোবাসতাম। একদম, আমি এটাই জানতে চাইছি। স্কুলে বা কোনো অনুষ্ঠানে আবৃত্তি আমি করেছি, কিন্তু সময় আস্তে আস্তে হয়তো আমাকে সব কেড়ে কেড়ে নিয়েছে, আবার যেন সব কিছু উজাড় করে ফিরিয়ে দিচ্ছে।
একটা সময় আসে, আবার সব ফিরে আসে। হ্যাঁ, অনেকটা সেই ঢেউয়ের পাশে সামনে দাঁড়িয়ে থাকে না সমুদ্রে, একটা বলকে আমি ছুড়ে দিলাম, সেটা চলে গেল কোথায় ভাসতে ভাসতে, কিন্তু একদম। দেখা যায় কিছুক্ষণ পর আবার সে ফিরে এলো আমার কাছে। আমার জীবনটা তাই। আমাদের জীবনটা এরকম সমুদ্রের মতনই মনে হয়, সব আবার ফিরে ফিরে আসে, ঠিক না? একদম। আমি চাইবো, আমার শুভকামনা রইল যে আপনার জীবনে ধন্যবাদ। যে ভালো জিনিসগুলোকে আপনি সরিয়ে দিয়েছিলেন বা সরে গেছে, সেগুলো আবার ফিরে আসুক আপনার জীবনে। আর একটা ব্যাপার, যে এটা তো ঠিকই যে আমি লিখছি, কিন্তু আমি যখন উপস্থাপন করছি আমার লেখাটাকে, সব থেকে জোরালো অনুভূতিটা মনে হয় আমিই দিতে পারি। অবশ্যই, ডেফিনেটলি। কারণ এটা আমার সৃষ্টি। আর যেমন আমরা আমাদের সন্তানকে কখনোই যে কোনো রকমভাবে আমরা বাইরে বার করি না, তাই না? আমরা সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে বার করি। ঠিক সেই রকমই আমি আপনাকেও দেখছি, আমি উদাহরণটা টানলাম এই জন্যে, আপনি আপনার এই সন্তান কবিতাগুলিকে অপূর্ব সুন্দর কণ্ঠ মাধুর্য দিয়ে সাজিয়ে গুছিয়ে সকলের সামনে উপস্থাপন করছেন। ধন্যবাদ। আচ্ছা, চলুক আমাদের এই আড্ডা সাহিত্যকে কেন্দ্র করে, ঠিক আছে? আমরা পরের যে কবিতা সেখানে চলে আসি আবার। পরের কবিতাটা হচ্ছে একটু আধ্যাত্মিকমূলক, বাহ, একটু সরে আসছি হ্যাঁ, প্রতিবাদীমূলক থেকে, বিভিন্ন রকম একটু কবিতা, মানে বাহ, এরকম আধ্যাত্মিকমূলক একটু ভার্সেটাইল কবিতা নিয়ে চাই আমরা। আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম একদম একদম। আমার এই আধ্যাত্মিকমূলক কবিতার মধ্যে আমি এবং আমিত্ব। দেখুন, আমি অর্থাৎ হচ্ছে কে আমাদের হচ্ছে একটা দেবতার দান, আর আমিত্ব হচ্ছে আমাদের একটা অসুরের নেই। আমিত্ব শরীরের লোভ, লালসা, ক্ষুধা সব কিছু বাড়িয়ে দেয়, কিন্তু আমিত্ব সেইগুলোকে কভারে ঠিক ঢাকা দেয়। ঠিক সেই নিয়েই লেখা আমি এবং আমিত্ব। আমি বলে আমি চিরন্তন, বিশুদ্ধ চেতনারূপ। আমিত্ব কহে আমি প্রতিফলন, তোমার অহংকারের স্বরূপ। আমি বলে আমি অনাদি, অনন্তকালের শক্তি ও সৃষ্টি। আমিত্ব কহে আমি প্রতিবিম্ব, তোমার শক্তির অনাসৃষ্টি। আমি বলে আমি প্রকৃতি, সৃষ্টির স্রষ্টার করি প্রতিনিধি। আমিত্ব কহে আমি লোভী, উদ্দাম ঢেয়ে হয়েছি ভোগী। আমি বলে আমি সত্তা, ব্রহ্ম, স্রষ্টার পরমাত্মা। আমিত্ব কহে আমি আধার, জীবন আলোর করি অন্ধকার। শেষে রূঢ় হাসি হেসে বলে আমিত্ব, অসুর আমি তোমার অস্তিত্ব। পাপে পুণ্যে করিতে অহংকারী, জীবকুলে আমি বড়ই ভয়ঙ্করী। নতজানু হয়ে আমি কেঁদে কয়, প্রভু হে আমায় করেছ আমিত্বে বন্দি। মুক্তি পেতে চাই বিলুপ্ত হয়ে, তোমার সাথে করিতে সন্ধি। বাবা, ধন্যবাদ। অপূর্ব অপূর্ব। এর ব্যাখ্যা তো মানে সত্যি কথা বলতে গিয়ে, যে যদি কেউ দিতে যায়, ওই যে ভগবান রামকৃষ্ণদেবের ভাষাতে আছে না, যে নুনের পুতুল যদি সমুদ্রের গভীরতা মাপতে নামে, তাহলে সে নিজেই বিলীন হয়ে যায় সেই সমুদ্রে। ঠিক সেরকমই একটা বিষয় এখানে, আমি এবং আমিত্ব। ভগবান আমাদের সৃষ্টি করলেন, যেটার রূপ দিলেন আমি, কিন্তু তার সাথে আমিত্ব বলে আমিরই ধর্ম এমনভাবে জড়িয়ে দিলেন, সেখানে কিন্তু সেই আমিত্ব আমাদের সামনে সবথেকে বড় বাধা, যা আমাদের মানব জন্মের উদ্দেশ্য, সেই ঈশ্বরকে পাওয়া, সেটা কিন্তু হয়ে ওঠে না। এই আমিত্ব আমাদের বাধা হিসেবে দাঁড়ায়। এমনই একটা ভাব, এমনই একটা ভাবাদর্শ এই কবিতার মূল স্রোত থেকে উঠে এলো, যা সত্যি করেই ভীষণ ভাববার বিষয়। এবং সবথেকে চমৎকৃত হচ্ছে যে বিভিন্ন ধর্মী কবিতা আমরা আজকে পাচ্ছি, আমরা সামাজিক কবিতা পাচ্ছি, আমরা আধ্যাত্মিক কবিতা পাচ্ছি। আমরা কি একটু প্রেমে যাব না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আমরা একটু প্রেমে যাব না? বা প্রেম বলতে আমার তো আমার স্ত্রী। সত্যি কথা বলতে যে আমার জীবন যে জায়গায় ছিল, সেই জায়গাটা থেকে আজকে যে জায়গাটায় আছি, সেই জায়গাটা তুলে নেওয়ার মেন কারিগর হচ্ছে আমার স্ত্রী। তাকে অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে এই মা বাবা পর থেকে যে হারে আমার যে জায়গাটায় পৌঁছে গিয়েছিলাম, তার থেকে যে ধরে তোলা, তার জন্য
চিরকৃতজ্ঞ না। তাহলে আমার একটা অনুরোধ থাকুক, আজকে আপনার এই যে এপিসোডটা আমাদের মুক্ত আবহের যে স্টুডিও ফ্লোর থেকে আপনি আপনার স্ত্রীর উদ্দেশ্যে প্রেয়সী তোমায় প্রাণবেদিকায় প্রেমেরও পূজায় বরণ করি এই বলে আপনি ডেডিকেট করে দিন। থ্যাংক ইউ। তার জন্য আমি একটা কবিতা লিখে নিয়েছি। অবশ্যই এটা শুনবো, আমরা সবাই শুনবো এবং বসন্ত উদযাপন করব নতুনভাবে। আসুন। অঙ্গনা মানে হচ্ছে স্ত্রী। সৃষ্টি যেটায় ষষ্ঠারূপী, দৃষ্টি দিশায় দৃশ্যমান, কর্ম যেথায় পবিত্রতায় সেই আসনি তোমার নাম। স্বপ্ন যেথায় লালসাহীন, ধর্ম যেথায় হও ধার্মিক, হাসি যেতায় মলিনতায়, চাওয়া শুধুই আন্তরিক। পরিশ্রম যেতায় হাড় ভাঙা শ্রম, সাফল্য তোমার বিশ্বাসী। জীবন আমার আলোকিত আজ পবিত্র তোমার ভালোবাসাতে। অভিমান যেতায় অনাহারে বাঁধা, ভাঙায় যেতায় চোখের জল। জীবন আমার ধন্য হলো স্পর্শে তোমার হলো উজ্জ্বল। নীরবতা যেথায় কথা শেখায়, চোখ যেথায় বলে সত্য বলে, ভাঙা মনো শক্তি খোঁজে তোমার ছায়ায় পথ খোলে। ভয় যেথায় পিছিয়ে যায়, সাহস যেথায় মাথা তোলে, অন্ধ রাতেও দ্বীপ জ্বলে তোমার পাশে থাকলেই চলে। শেষ প্রহরে নামটি তোমার ঠোঁটের কোণে ওঠে জ্বলে। জীবন আমার পূর্ণতা পায় তোমার হৃদয়ের সঙ্গে চলে, তোমার হৃদয়ের সঙ্গে চলে। ধন্যবাদ। হিন্দু ধর্ম আমাদের বলছে যে স্ত্রী হচ্ছে পুরুষের শক্তি, ঠিক তো? একদম। আমি ভীষণভাবে এই অনুভবের ছোঁয়াটুকু পেলাম যে কি অপার শক্তিতে শক্তিমান হচ্ছেন আমাদের এই সাহিত্য বন্ধু, এবং তার অনুভবটুকু উনি ছড়িয়ে দিলেন। তবে একদম সত্যি কথা। এবং জায়গাটায় তার সাথে সাথে এটুকুও আমি বলবো, আমার মনে হয় যে যে সমস্ত মহিলারা এই এপিসোডটি দেখছেন এবং এই এপিসোডের এই অংশটুকু দেখবেন, তাদের স্বামীর ক্ষেত্রে কিন্তু তাদের হাজবেন্ডের ক্ষেত্রে ব্যাপারটা একটু চাপের হয়ে গেল। কখনো না, ঠিক আছে, আমরা একটু হালকা রসিকতাতেও রইলাম, আমরা ভারী সাহিত্যের আলোচনাতেও রইলাম, আমরা সবেতেই রইলাম। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণভাবে সুন্দরভাবে এগিয়ে এলাম, আমাদের প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। কিন্তু আমি কথা বেশি বলতে চাইছি না। আরেকটি কি সম্ভব হবে কবিতা শোনা? নিশ্চয়ই, হ্যাঁ, আরেকটি কবিতা আমি একটু শুনে নিই। হ্যাঁ, আমাদের দর্শক বন্ধু আছেন, তারাও শুনবেন আরেকটি কবিতা, এবং হয়তো এটিই শেষ কবিতা, কারণ সময় আমাদের সেরকমই জানান দিচ্ছে। এটা আমার বাবাকে নিয়ে লেখা। আচ্ছা। অ্যাকচুয়ালি বাবা মা দুজনাই মারা গেছেন। মা মারা গেছেন আমার কোলে বসে, সেই রকমই, মানে খুব প্যাথেটিক। আচ্ছা। বাবা মারা গেছেন খুব প্যাথেটিকভাবে, মানে খুব কাছ থেকে তাদের মৃত্যুকে আমি দেখেছি। আচ্ছা। হৃদয়ের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ইয়েতে বাবাকে আমার, মাকে আমার সর্বদাই মনে পড়ে। আচ্ছা। প্রত্যেকটি সময় সেই বাবাকে নিয়ে একদিন, এই কবিতাটা আমি লিখছিলাম না, মাকে নিয়ে লেখা খুব ভালো কবিতা আছে, বাট এই কবিতাটা বাবার মৃত্যুবার্ষিকীতে আমি যখন দোকান থেকে বাড়ি থেকে বেরোচ্ছি, তখন আমার স্ত্রী বলছে, কী গো তুই সবাইকে নিয়ে কবিতা লিখছে, এত ভালো কবিতা লিখছে, তুই তোমার বাবাকে নিয়ে লিখবে না? আমি বললাম যে নিশ্চিত লিখবো, চেষ্টা করলাম মন থেকে, আমি যা লিখতে যাচ্ছি সেখানে লিখছি তোমার বাবা, কিন্তু কিছু লিখতে পারছিলাম না। সেই জায়গাটা থেকে আমি একা বসে, ঠিক দুপুরবেলায় যখন আমি একা বসে আছি, তখন একটা মনের ভাব থেকে আজকেই লেখা, আজকে নয়, এটা আমার মৃত্যুবার্ষিকী 2 বছর 3 বছর আগে মৃত্যুবার্ষিকী। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে এটা। হ্যাঁ, নিশ্চয়। স্মৃতি, তুমি বড্ড কঠোর, বেদনা দেবে যত, হৃদয় মাঝি বাবার আসন শক্তই রবে তত। 20 বছর আগের সেরা ঝিঝি পোকা ডাকে, বাবা কখন গেলেন চলে, টের দেননি মাকে। শুকনো গলায় মা কেঁদে কয়, আয় রে বাবা ঘরে,
তোর বাবা যে হারিয়েছে জ্ঞান, কর ইঞ্জেকশন তারে। পাগল হয়ে ছুটে আসে বাবা মায়ের কাছে। ঠান্ডা তখন বাবার শরীর, শুধু অক্সিজেনের মাস্কটাই পড়ে আছে। বুঝলাম আমি, আমার বাবা স্বর্গে দিয়েছে পারি। চোখের জলে ঘরটি থেকে পড়লাম বেরিয়ে তাড়াতাড়ি। মা ডেকে কয়, ইঞ্জেকশনের চুঁচ রইল পড়ে কেন? তোর বাবা যে হারিয়েছে জ্ঞান, এই কথাটা মানো। তোমার বাবা আমায় ছেড়ে পারবে না তো যেতে। কথা আছে আমরা দুজন থাকবো একসাথে, চিরজীবন থাকবো একসাথে। ইঞ্জেকশন কর ওরে বাবা, জ্ঞান ফিরিয়ে দে। কথা বলেনি অনেকক্ষণ রে, আর ভালো লাগে না যে। অন্তরে বধির কান্না তখন, বিষণ্ণতা নিয়ে জড়িয়ে মাকে ধরে তখন সমুদ্রের পাদ ভাঙে। গেছেন বাবা 20 বছর দূর অজানার দেশে। মন কেঁদে কয়, যায়নি বাবা, সব সময় আছেন আমার পাশে, সব সময় আছেন আমার পাশে, সব সময় আছেন আমার পাশে। ধন্যবাদ। ওই এক একটা মুহূর্ত আসে, তারপরে শব্দ ব্রহ্ম হলেও তখন মনে হয় এই শব্দ একটু দূরে থাক। কিছু নিস্তব্ধতা, সেই মুহূর্ত যাপন কোথাও অন্তর থেকে আমরা সেইভাবেই চাই। কাজেই তার চলে যাওয়া এখনো পর্যন্ত যেভাবে সন্তানের বুকে জায়গা করে রেখেছে এবং সেই বেদনার দিনগুলিকে যেভাবে তিনি ধরে রেখেছেন, সত্যিই তা একমাত্র আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যদি এই কবিতাটি না পেতাম, আমরা হয়তো জানতে পারতাম না। শুধু দর্শকবৃন্দ, আর বেশি কথা নয়, যাওয়ার আগে আমি আমাদের সাহিত্য বন্ধুর 2-1টি কীর্তি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হাতে বহু পুস্তক আছে এবং বহু পুস্তক এসে পৌঁছায়নি। আমাদের সাহিত্য বন্ধুর যে লেখনী স্থান পেয়েছে কাব্যলহরী এই পুস্তকটিতে, যেটা সেরা কবিতার কবিতা সংকলক রাকেশ শর্মা। আছে 2000 বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে প্রবীর কুমার বিশ্বাস যেটা সম্পাদনা করছেন, তার ভিতরেও স্থান পেয়েছে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে। এছাড়াও আছে অজস্র পত্রিকা এবং বই, যেগুলো এখনই হয়তো আমাদের সামনে তুলে ধরা আপনাদের সামনে সময় হয়ে উঠছে না। শারদ উপাচার রংমিলন্তী পত্রিকা, এটিতেও আমাদের সাহিত্য বন্ধুর সৃষ্টি স্থান পেয়েছে। আমরা শেষ পর্যায়ে, শেষ লগ্নে চলে এসেছি। প্রতি সাহিত্য বন্ধুর কাছে যে অনুরোধ থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। যাওয়ার আগে আজকে শেষ প্রশ্ন যেটা, যে আমাদের এই স্টুডিও ফ্লোর থেকে, মুক্ত আবহের স্টুডিও ফ্লোর থেকে আপনি কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, প্রাবন্ধিক হিসেবে সমাজকে কি বার্তা দিয়ে যেতে চান? ছোট করে 2-1 কথা বলুন। সমাজকে আমি একটাই কথা বলতে চাই, বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা ভয়হীনভাবে আমরা আমাদের নিজেদের সঠিক কর্মটা যেন করে যেতে চাই, এবং বেশি কোনো ব্যাপারে এক্সাইটেড না হয়ে, বিশেষ করে আমি এই যে যুদ্ধকালীন সময়টার ধরেই কথা বলছি, এক্সাইটেড না হয়ে এমন কিছু না করি, এমন কিছু না বলি, এমন কিছু না ভাবি যেন আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের মনুষ্যত্ব, আমাদের মানব জীবন কোনো রকম ক্ষতি হয়। ধীর থাকুন, শান্ত থাকুন, খুব ধীর স্থিরভাবে ভাবুন, সিদ্ধান্ত নিন, যাতে আমাদের সমাজ সুস্থ সমাজে পরিণত হয়। আমাদের সাহিত্য বন্ধু আজকে এই বার্তাই ছড়িয়ে দিলেন আমাদের স্টুডিও ফ্লোর থেকে। যাওয়ার আগে আসুন আমরা, আপনারা সাহিত্য বন্ধুর দীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা নিয়ে তাকে হৃদয়ের অত্যন্ত উষ্ণতার সাথে বিদায় জানাই, এবং আবারও আমরা যদি
কোনো দিন তাকে চাই, আমরা অবশ্যই আশা রাখব তিনি এভাবেই আরও কবিতার সম্ভার নিয়ে নিশ্চয়ই আমাদের সামনে আসবেন এবং আমাদেরকে এইভাবেই সমৃদ্ধ করবেন। আজকের জন্য এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ সংস্কৃতিতে থাকুন। শুভ সন্ধ্যা।